থেকে বুঝতে পারবো। আমি শুধুমাত্র বলবো যে বাংলা প্রকাশনার এই যে জগৎটা আমরা দেখি, সেই জগতের একটি ঐতিহাসিক ঘটনা আছে। দাদা প্রেমের কবিতা নামে এটি কবিতা একেবারে অসাধারণভাবে প্রকাশ করেছিলেন। আমি তার সাথে যুক্ত থাকতে পেরেছিলাম। আমার মনে হয় না এখনো পর্যন্ত দাদা ওর চাইতে ভালো কোনো প্রকাশনা আমার চোখে পড়েনি এখনো পর্যন্ত। এত চমৎকার একটি প্রকাশনা তার ছিল। এবং একই সাথে আমি আজকে মঞ্চে আমার স্নেহবাদক এমন একজন সংসদ সদস্যকে আপনারা দেখছেন, যিনি যেই মাটি থেকে উঠে আসা, আমিও ঠিক একই মাটি থেকে উঠে আসা। আমার স্পষ্ট মনে আছে তৌফিকের বাবা মানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তিনি, আমি তো আসলে আকস্মিকভাবে মন্ত্রী হয়েছে, আমার মন্ত্রী হওয়ার কোনো কারণ ছিল না, কারণ সংসদ সদস্য হইতে হইতে মন্ত্রী হতে আমি একদিন হঠাৎ করে জেনে গেলাম যে আমাকে মন্ত্রী হিসেবে শপথ নিতে হবে 2রা জানুয়ারি 2018। আমি শপথ নিলাম মহামান্য রাষ্ট্রপতির হাতে। শপথ নিয়ে যখন আমি জাস্ট বসতে যাচ্ছি, তখন মহামান্য রাষ্ট্রপতি বললেন, এই যে হাওড়ের মন্ত্রী আসে। উনি নিজেই বললেন হাওড়ের রাষ্ট্রপতি আর হাওড়ের মন্ত্রী। এটি আমার জন্য একটা অসাধারণ সৌভাগ্যের বিষয়। তিনি তার নির্বাচনী এলাকাতে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে আমাকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। এবং একটা সময় আমার স্পষ্ট মনে আছে, আপনাদের মানে ওনার সম্পর্কে আমার এই ধারণা আছে যে আমি একদিন এই ইটনার একটা গ্রামে গিয়েছি। উনি গ্রামের ভিতর দিয়ে হাঁটছেন এবং সেই সময়ে এক বাড়িতে গিয়ে উনি বললেন যে আমি একটু ভেতর থেকে আসেন। আমি ওনার পিছনে পিছনে গেলাম যে একদম রান্নাঘরে গেলেন। রান্নাঘরে গিয়ে যাওয়ার পরে রান্নাঘরে যে মহিলা ছিলেন তিনি রান্না করতেছিলেন। তো ওনার গিয়ে বললেন, চাচি কেমন আছে? আমি ভাবছি যে নির্বাচন করতে আসছেন, সবাই তো এরকম চাচি, খালা, মামি এরকম বলতে হয়। কিন্তু আমি দেখলাম এই মহিলা ওনাকে চিনে এবং এই মহিলা ওনাকে স্ট্রেট বললেন, বাবা খেয়ে দিল। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে এই ধরনের আন্তরিকতা সচরাচর আসলে আমরা সংসদ সদস্য বা তার উপরে লোকজনের মধ্যে তো পাই না। সেই মানুষটি এবং তার সন্তান হিসেবে আমি সত্যি সত্যি তৌফিককে আমি একেবারে গোড়া থেকে চিনি। এবং আমার কাছে মনে হয় যে এই আজকে আমি ভাবছিলাম যে কবিটা আশফাকুল্লাহ কবির জন্মদিন হবে, তৌফিক থাকবে, কারণটা কি? কারণটা কিন্তু আমি খুঁজে পেয়ে গেছি। কারণ তন্ময়ের বাড়ি হচ্ছে হাওড় এলাকায়। তো আমিও খুঁজে পেলাম যে আমার এখানে আসার একটা কারণ তো হয়ে গেছে। এই হাওড় এলাকার কবি, হাওড় এলাকার তরুণ, তার জন্য তৌফিকও আসবে, আমিও আসবে, এটা স্বাভাবিক। আর বাকি দুজন তো আসবেই, তার কারণ এই কবিতার গন্ধ পাইলে আর কবির সাহচর্য পাইলে শ্যামসুন্দর সিং তার অনুপস্থিত থাকবেন, এটা আমি আশা করি না। আর অসীম সাহা তো তার রক্তে রক্তে কবিতা কাজ করে, অর্থাৎ সেই দিক থেকে তারা উপস্থিত হয়েছেন, আপনারা আলোচনা শুনেছেন। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে যে তন্ময় গুছিয়ে সুন্দর করে পুরো বিষয়গুলোকে তার নিজের অভিজ্ঞতা এবং তার যে অন্তরের কথাগুলো সেগুলো প্রকাশ করেছে। আমার কাছে একটি জিনিস মনে হয়, সেটি হচ্ছে যে আজকের বাংলাদেশ কিন্তু এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, যখন পশ্চিমবঙ্গকে আমরা বাংলা ভাষার রাজধানী মনে করতাম, আজকে পশ্চিমবঙ্গের কবিরা বলেন বাংলা ভাষার রাজধানী বাংলাদেশ। এবং এই যে বাংলা ভাষার রাজধানী বাংলাদেশ, এটির যে বহুমাত্রিক বিষয়গুলো আছে, তার মধ্যে একটি বড় শক্তি হচ্ছে বাংলাদেশের আমাদের এই তরুণ থেকে শুরু করে অসীমতা পর্যন্ত এই যে একটা বিস্তৃত প্রজন্ম বাংলা ভাষা চর্চা করে, বাংলা সাহিত্য চর্চা করে বা বাংলা সংস্কৃতির মধ্যে অবদান রাখে, তার পুরোটা মিলিয়ে কিন্তু বাংলাদেশ এখন পৃথিবীর কাছে সত্যিকার অর্থে বাংলা ভাষার একেবারে একমাত্র চর্চাকারী দেশ এবং রক্ষক হিসেবে বাংলাদেশ পৃথিবীর কাছে প্রতিষ্ঠিত হয়েছে। এবং যেই বাংলা ভাষা
প্রকৃতপক্ষে অনেক দিক থেকে উপেক্ষিত থাকার মতন অবস্থায় ছিল, সেই বাংলা ভাষা কিন্তু এখন পৃথিবীতে আমার হিসাব মতন তৃতীয় মাতৃভাষা। যদিও আমরা ইয়েতে মানে পশ্চিমাদের হিসাবে এটাকে পঞ্চম বলা হয়, কিন্তু আসলে যদি জনসংখ্যার অনুপাত দেখেন, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং সারা পৃথিবীতে থাকা বাংলা ভাষাভাষী মানুষদের হিসাব করলে আমরা আসলে 35 কোটি লোক বাংলা ভাষা কথা বলি। একই সাথে বাংলা হরফের জগৎটা কিন্তু আরো বড়। তার কারণ হচ্ছে বাংলা ভাষায় একমাত্র বাংলা হরফ ব্যবহার করে না, অসমীয়ারা বাংলা হরফ ব্যবহার করে। আমাদের এই এলাকার যে অন্যান্য জনগোষ্ঠী আছে যারা বিশেষ করে উত্তর পূর্ব ভারতে, তারাও কিন্তু বাংলা হরফ ব্যবহার করে। আমার নিজের একটা অভিজ্ঞতা আছে, আমি একসময় ভাবলাম বাংলা ভাষার পাশাপাশি আমি চাকমা ভাষাকে একটু ডিজিটাইজ করার চেষ্টা করি। চাকমা বর্ণমালা তৈরি করলাম এবং সেটি করতে গিয়ে আমি অবাক হলাম যে চাকমাদের নতুন প্রজন্মের কেউ চাকমা বর্ণমালা চিনে না। আমি একজন বয়স্ক লোককে দিয়ে বর্ণমালার ডিজাইন করে যখন আমি ফন্ট বানিয়ে দিলাম, তখন ওই ভদ্রলোক বললেন, স্যার আপনারটা কিন্তু আমাদের নতুন প্রজন্ম ব্যবহার করে না, কারণ তারা বাংলা বর্ণমালা ব্যবহার করে। এই যে বাংলা ভাষা এবং বাংলা হরফের যে বিষয়টা আছে, এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে পৃথিবী স্বীকার করে বাংলা পৃথিবীর মধুরতম ভাষা। এবং এই মধুরতম ভাষায় সবচেয়ে বড় যে উদাহরণগুলো, এটি কিন্তু তন্ময়রা তৈরি করে। বাংলা কবিতার সাথে তুলনা করার মতন আমি মনে করি না পৃথিবীর কোনো ভাষার কবিতা আসলে এই মধুরতার দিক থেকে কোনো কম্পিটিশন করার মতন যোগ্যতা রাখে। এটি অসাধারণ একটি মধুর ভাষা। একই সাথে আরেকটি বিষয়, আপনারা জানেন যে আমি বাংলা হরফ নিয়ে কাজ করছি এবং সেই সূত্রে বলবো, বাংলা হরফের মতন বিজ্ঞানসম্মত হরফ আপনি দেশ চর্চা করে দেখবেন, পৃথিবীতে এমন কোনো উচ্চারণ নাই যেটি হরফ দিয়ে লেখা যায় না। একমাত্র বাংলা হরফ দিয়ে সমস্ত উচ্চারণ লেখা যায়। বাকি সমস্ত হরফ, এমনকি বাংলার একেবারে কাছাকাছি ভাষা যে দেবনাগরী বা হিন্দি, এই হিন্দিতেও কিন্তু বহু অক্ষর লেখা যায় না। যেমন ধরেন গাড়ি উচ্চারণ করার সক্ষমতা তাদের নেই, ওরা গাড়ি বলে। এই যে বাংলায় কিন্তু যতটুকু বাংলা হরফে ছিল, বিদ্যাসাগর এটাকে আরো সমৃদ্ধ করে দিয়ে গেছে। এবং এই সমৃদ্ধের যে জায়গাটা, এটিকে যে সামনে নিয়ে যাওয়া, এই সামনে নিয়ে যাওয়ার কাজ কিন্তু তন্ময়রা। তন্ময়দের প্রতি আমাদের শুভকামনা। তন্ময়রা এই পৃথিবীতে বাংলা ভাষার যে অবস্থানটা, সেটাকে আরো সমৃদ্ধ করবে। একটি বিষয় আমি স্পষ্ট করে আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে বাংলা ভাষা এখন পৃথিবীর কোনো ডিজিটাল যন্ত্র নেই যাতে লেখা যায় না। এবং আমরা প্রযুক্তিগত সক্ষমতাগুলো অর্জন করার চেষ্টা করছি। বাংলাদেশে একমাত্র বাংলা ভাষা এবং হরফের প্রযুক্তিগত প্রয়োগ নিয়ে কাজ করছে। আপনারা শুনলে খুশি হবেন, আমরা হয়তো সহসাই বাংলাকে স্বয়ংক্রিয় অনুমোদের জায়গায় নিতে পারবো এবং যেসব প্রযুক্তিগত সক্ষমতাগুলো অর্জন করা দরকার, সেগুলোর জন্য প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমরা আশা করি যে এই যে ডিজিটাল যুগের কথা আমরা বলছি, ডিজিটাল যুগে বাংলা ভাষার সক্ষমতা পৃথিবীর অন্য কোনো ভাষা থেকে এক চুল পরিমাণ পিছিয়ে থাকবে না। আমাদের সৌভাগ্য যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু সত্যিকার ভাবেই তাকে কিন্তু রাজনীতির কবি বলা হয়, কারণ এই কবির সবচেয়ে শ্রেষ্ঠ যে কাব্যগ্রন্থ, এটার নাম বাংলাদেশ। এবং এই শ্রেষ্ঠ কাব্যগ্রন্থটি তৈরি করে দিয়ে বাঙালির জাতিকে যে তিনি কতটা মহিমান্বিত করেছেন, পৃথিবীর কাছে কত বড় করে দেখিয়েছেন, এটি আসলে আমরা আমাদের জীবনেও আসলে প্রকাশ করতে পারবো না। এই অসাধারণ কাজটি করার জন্য পুরো বাঙালি জাতি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার প্রতি ভালোবাসা জানিয়ে, তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা নিঃসন্দেহে মনে করি যে এই বাংলাদেশ আজকে অনেক ক্ষেত্রে এই প্রশ্নটি তোলা হয় যে বাংলাদেশের অবস্থাটা কি। আমি একটি দৃষ্টান্ত একটু উল্লেখ করতে চাই।
আমার মনে আছে আমরা যখন দেশটা স্বাধীন করি তখনও পাকিস্তানি রুপি মানে $1 সমান ছিল 4 টাকার 76